দিশানির স্কুলে প্রত্যেক বছরের মতো এবছরেও নিউ ইয়ার উদযাপনের বিভিন্ন পরিকল্পনা করা হয়। ন্যাশনাল স্কুলে নিউ ইয়ারের দিন ড্রয়িং কম্পিটিশন, রান্না করার কম্পিটিশন, নাচ গানের অনুষ্ঠান, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয়। দিশানি যেহেতু ছোটবেলা থেকে ড্রয়িং এবং রান্নায় পারদর্শী, তাই সে দুটো কম্পিটিশনে নাম নথিভুক্ত করে। দিশানি, আমি চাই তুমি এবছরে দুটো কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ নিয়ে এসো, তাহলে তোমার পরবর্তীকালে হায়ার স্টাডিজ করতে খুব সুবিধা হবে। কারণ কম্পিটিশনে যে ফার্স্ট হবে তাকে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে, তার পরবর্তীকালে পড়াশোনা করতে কোনো অসুবিধা হবে না। তাই নাকি ম্যাডাম? তাহলে তো খুব ভালো হয়। আমি যদি নতুন বছরের স্কুল কম্পিটিশনে জিতে যেতে পারি, তাহলে সারা বছর পড়াশোনা করতে আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক তাই, কিন্তু প্রত্যেকটা কম্পিটিশনে নাম লেখাতে হলে এক একটা কম্পিটিশনের জন্য 1000 টাকা করে ফি জমা দিতে হবে। তুমি তো বুঝতেই পারছো, ইংলিশ মিডিয়ামের নানান রকম নিয়ম আছে। তাই তুমি কালকের মধ্যে কিন্তু স্কুলের ক্যাশ কাউন্টারে ফি জমা করে দিও। এই বলে সোনিয়া ম্যাডাম সেখান থেকে চলে যায়। কিন্তু দিশানি খুবই দুশ্চিন্তায় পড়ে, কারণ সে খুব ভালো করেই জানে সে যদি তার ঠাকুমা পারমিতা দেবীর কাছে 2000 টাকা চায়, তাহলে সে কখনোই তাকে টাকা দেবে না। অন্যদিকে দিশানির বোন ঈশা লুকিয়ে লুকিয়ে দিশানি এবং ম্যাডামের সব কথা শুনে ফেলে। নিউ ইয়ারের অনুষ্ঠানে স্কুল কম্পিটিশনে ফার্স্ট হওয়া বার করে দেব, কারণ আমি প্রথম হব। আমি সব বিষয়ে তোর থেকে সেরা, সেটা আমি নিউ ইয়ারের দিন প্রমাণ করে দেব। তাছাড়া আমি দেখব যে তুই কি করে ঠাকুমার কাছ থেকে 2000 টাকা বার করতে পারিস। কিছুক্ষণ পর দিশানি এবং ঈশা দুজনে স্কুল থেকে বাড়িতে ফিরে যায়। পারমিতা দেবী তার ছোট নাতনি ঈশাকে আদর আপ্যায়ন করে, কিন্তু সে দিশানিকে মোটেই পছন্দ করে না। ছোটবেলা থেকেই দিশানি এবং ঈশার বাবা মা নেই, তাই পারমিতা দেবী দুজনকে মানুষ করে, কিন্তু দিশানিকে সে মোটেই স্নেহ করে না। ছোটবেলা থেকেই দিশানি এবং ঈশার বাবা মা সম্পত্তির বেশিরভাগটাই বড় মেয়ের নামে করে দেয়। আর এখনো যেহেতু দিশানির 18 বছর বয়স হয়নি, তাই পারমিতা দেবী তাকে নিজের কাছে রাখে। 18 বছর বয়স হয়ে গেলেই পারমিতা দেবী সব সম্পত্তি নিজের এবং ঈশার নামে লিখিয়ে নিয়ে দিশানিকে বাড়ি থেকে বার করে দেবে বলে ঠিক করে রাখে। ঠাম্মা, প্রত্যেক বছরের মতো এবছরেও নিউ ইয়ারের দিন আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, তাই তুমি কিন্তু আমার সাথে যাবে। আর হ্যাঁ, আমি রান্না করা, ড্রয়িং করার কম্পিটিশনে নাম দিয়েছি। তুমি আমাকে 2000 টাকা দিও, কালকে আমি স্কুলে গিয়ে জমা করে দেব। আচ্ছা সোনামা, ঠিক আছে। এখন আমি তোর জন্য গরম গরম বিরিয়ানি রান্না করেছি, সেটা খেয়ে নে। তারপর কালকে স্কুলে যাওয়ার আগে আমি তোকে 2000 টাকা দিয়ে দেব, তুই গিয়ে জমা করে দিবি। আমি ভালো করেই জানি দুটো কম্পিটিশনেই তুই জিতবি। ঠাম্মা, আমিও কম্পিটিশনে নাম লিখিয়েছি, তাই তুমি ঈশাকে যখন 2000 টাকা দেবে, আমাকেও কিন্তু 2000 টাকা দিও প্লিজ। কারণ আমি যদি কালকের মধ্যে টাকাটা জমা করতে না পারি, তাহলে কিন্তু ওনারা আমার নাম বাদ দিয়ে দেবে। ভিখারির মেয়ের শখ কত! আমি তোর পেছনে 1 টাকাও ফালতু খরচা করতে পারবো না। এমনিতেও তোকে ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, সুতরাং আমি আমার ছোট নাতনিকে টাকা দেব, তোকে একটা কানা করিও দিতে পারবো না। তোর এত নিউ ইয়ারের দিন কম্পিটিশনে নাম লেখানোর কি আছে রে? যা ভাগ এখান থেকে, রান্নাঘরে গিয়ে রান্না কর, আর আমার ছোট নাতনিকে এখনই বিরিয়ানি পরিবেশন করে দে। এভাবেই পারমিতা দেবী এবং ঈশা দুজনে মিলে দিশানির সাথে খুব খারাপ ব্যবহার করে। পরের দিন যখন দিশানি স্কুলে যায়, তখন সোনিয়া ম্যাডাম দিশানির কাছে কম্পিটিশনের জন্য 2000 টাকা চায়, কিন্তু দিশানি কিছুতেই টাকা দিতে পারে না। সে ম্যাডামের সামনেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে, যা দেখে সোনিয়া ম্যাডামের খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর সোনিয়া ম্যাডাম আবার ক্লাসরুমে এসে বলে, এই লিস্টের মধ্যে দিশানি, ঈশা, সৌরভ, প্রিয়াঙ্কা, তমাল, রোজানা, রোহিত সবার নাম আছে। তোমরা নিউ ইয়ারের দিন সময় মতো চলে আসবে। আর হ্যাঁ, সবার জন্য নিউ ইয়ারের দিন মাটন বিরিয়ানি, চিকেন চাপের ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা সবাই মিলে কম্পিটিশনে পার্টিসিপেট করব, তারপর খাওয়া দাওয়া করব। 1 জানুয়ারির দিন স্কুলে একটা পিকনিকের মতো অনুষ্ঠান রাখা হবে। লিস্টের মধ্যে দিশানির নাম আছে শুনে ঈশা এবং দিশানি দুজনেই খুবই অবাক হয়।
সোনিয়া ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, কারণ আমি যতদূর শুনেছি দিশানি কিন্তু কম্পিটিশনের জন্য কোনো টাকা জমা দেয়নি। তাহলে এই লিস্টে নাম আছে কেন শুনি? হ্যাঁ ম্যাডাম, আমি তো কোনো টাকা জমাই দিইনি, তাহলে আমার নাম লিস্টে আসলো কোথা থেকে? দিশানি, তোমার নামের পাশে ফিস পেড বলে লেখা আছে, না হলে আমি বোকার মতো তোমার নামটা বলতাম না। তোমার নাম যখন আছে, তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য নিজেকে তৈরি করতে শুরু করো। সোনিয়া ম্যাডাম এই কথা বললে ঈশা একেবারে হিংসায় জ্বলে ওঠে, কারণ সে মোটেই দিশানিকে পছন্দ করতে পারে না। সেদিন বাড়িতে ফিরে গিয়ে ঈশা তার ঠাম্মার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। বিশ্বাস কর সোনামা, আমি দিশানিকে 1 টাকাও দিইনি। কালকে আমি ওকে ঘরটা পরিষ্কার করতে বলেছিলাম। আমার মনে হয় ও আলমারি থেকে 2000 টাকা চুরি করেছে। দিশানি, তুই সত্যি কথা বল, তা না হলে কিন্তু আমি তোকে আজকে মেরেই ফেলবো। বিশ্বাস করো ঠাম্মা, আমি টাকা চুরি করিনি, কিন্তু আমার হয়ে স্কুলে কে টাকা জমা দিয়েছে আমি সেটাও জানি না। আমি ভাবছিলাম তুমি হয়তো আমার টাকাটা জমা দিয়েছো, কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল। দিশানি এত কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। পারমিতা দেবী এবং ঈশা তার উপর খুবই রেগে যায়। রেগে গিয়ে তারা দিশানিকে মারধর করে। নিউ ইয়ারের আগে এরকম অত্যাচার দিশানি কিছুতেই সহ্য করে উঠতে পারে না, তাই সে রাত্রিবেলা ঘরে শুয়ে শুয়ে ভীষণই কান্নাকাটি করে। ছোটবেলায় নিউ ইয়ারের দিন আমি তোমাদেরকে হারিয়ে ফেলেছিলাম বাবা মা, তাই আমি এবার নিউ ইয়ারের কম্পিটিশনে জিতে তোমাদেরকে স্কলারশিপ উপহার দিতে চাই। ঠাম্মার বোন আমার উপর অনেক অত্যাচার করছে, আমি আর সহ্য করতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দিশানি বাড়ির সমস্ত কাজ করে স্কুলে যায়। অন্যদিকে পারমিতা দেবী স্কুলে যাওয়ার আগে ঈশার খেয়াল রাখতে ব্যস্ত থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। নিউ ইয়ার উপলক্ষে স্কুলে অনুষ্ঠানের জন্য পারমিতা দেবী একদিন ঈশাকে নিয়ে শপিং করতে চলে যায়। তুমি একদম ঠিক করেছো ঠাম্মা, ওই বদমাইশ মেয়েটাকে শপিং করতে নিয়ে আসোনি। তুই কি খেপেছিস নাকি? আমি ওর পেছনে একটাও টাকা নষ্ট করব না। শুধুমাত্র ওর 18 বছর হয়ে গেলে সম্পত্তিটা দখল করে নেব, তারপর আমি আর তুই সারা জীবন আরাম করে কাটাবো। অন্যদিকে দিশানি নিজের পুরানো বাক্স খুলে বাবা মায়ের নতুন বছরে উপহার দেওয়া পুরানো জামা কাপড় বার করে। সেগুলোতে নতুন কাপড় বসিয়ে সে কোনো মতে সেলাই করে নেয়। পরের দিন থেকে নিউ ইয়ার উপলক্ষে তাদের স্কুল খুব সুন্দর করে সাজানো হয়। দিশানি তাড়াহুড়ো করে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলে যায়, কিন্তু দুঃখের বিষয় সে ব্যাগ খুলে দেখে তার খাতা, রং, পেন্সিল কিছুই নেই। কারণ আগের দিন রাত্রিবেলা পারমিতা দেবী এবং ঈশা বদমাইশি করে তার সমস্ত জিনিসপত্র ব্যাগ থেকে বার করে নেয়। আমিও দেখব তুই কি করে ভালো ড্রয়িং করতে পারিস। এই নিউ ইয়ার সেলিব্রেশনের দিন তোর মন আমি দুঃখে ভরিয়ে দেব, অসভ্য মেয়ে একটা। কিছুক্ষণ পর সোনিয়া ম্যাডাম দেখে দিশানি খাতা, পেন, রং, পেন্সিল ছাড়াই চুপ করে বসে আছে, যা দেখে তার খুব খারাপ লাগে। তাই সোনিয়া ম্যাডাম তাকে খাতা এবং রং পেন্সিলের ব্যবস্থা করে দেয়, যা দেখে ঈশা এবং পারমিতা দেবী একেবারে জ্বলে ওঠে। দিশানি দেরি করে শুরু করলেও খুব সুন্দর করে নিজের ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট করে। সবাই এবার হল ঘরে চলে এসো, কারণ এখানে তোমাদের রান্নার কম্পিটিশন হবে। তারপর নিউ ইয়ার উপলক্ষে সবাইকে চকলেট, পেস্ট্রি দেওয়া হবে। তারপর কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও আছে। সবশেষে কম্পিটিশনের উইনার অ্যানাউন্স করা হবে। সব ছাত্রছাত্রীরা রান্না করার কম্পিটিশনে যোগদান করার জন্য ঘরে এসে উপস্থিত হয়। দিশানি ঠিক করে নিউ ইয়ার উপলক্ষে সে স্কুলে সবার জন্য ফ্রুট কেক তৈরি করবে, তার সাথে চকলেট ব্রাউনিও বানাবে। কিন্তু ঈশা এতটাই বদমাইশ, সে কিছুতেই হার মানতে চায় না। আমি তো দিশানির উপর হিংসা করে রান্না করার কম্পিটিশনে নাম লিখিয়ে দিয়েছি, কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না। এবার আমি কি করব? দিশানি জিতে যাবে তাহলে? না, এটা তো কিছুতেই আমি হতে দেব না। অন্যদিকে দিশানি যখন রান্না করার জন্য বারবার বিভিন্ন রকম সামগ্রী নিয়ে আসতে শুরু করে, সেই সুযোগে সবাই অন্যমনস্ক হলে ঈশা ইচ্ছা করে দিশানির গ্যাস স্টোভের আগুন বাড়িয়ে দেয়, যার ফলে দিশানির তৈরি করা কেক একেবারে পুড়ে যায়। এবার কি হবে? আমি তো গ্যাসের তাপ এতটা বাড়িয়ে যাইনি,
তাহলে আমার কেকটা পুড়ে গেল কি করে? আমার হাতে তো আর বেশি সময় নেই। আমি কি নিউ ইয়ারে সবাইকে পোড়া কেক খাওয়াবো? এমন সময় হঠাৎই দিশানির মায়ের কথা মনে পড়ে। ছোটবেলায় দিশানি তার মায়ের কাছ থেকে পোড়া কেক ঠিক করার পদ্ধতি শিখে নেয়। দিশানির মা চামচ দিয়ে পোড়া কেক কেটে ঠিক করতে পারত। সেও সেই পদ্ধতি অবলম্বন করে পুড়ে যাওয়া কেকটাকে ঠিক করে ফেলে। এভাবেই ঈশা অনেক চেষ্টা করেও কোনো কিছু করতে পারে না। নিউ ইয়ারের দিন বিভিন্ন রকম কম্পিটিশন হয়ে গেলে সবাই কেক, পেস্ট্রি, বিরিয়ানি খেয়ে নিউ ইয়ার পালন করে। কম্পিটিশনের উইনার ঘোষণা করার সময় নতুন বছরের স্কুলের অনুষ্ঠানে যে কম্পিটিশন আয়োজন করা হয়েছিল সেই কম্পিটিশন দুটোতে জিতেছে আমাদের সবথেকে ব্রাইট স্টুডেন্ট দিশানি। উই আর প্রাউড অফ ইউ। তোমাকে 1 বছরের জন্য স্কলারশিপ দেওয়া হলো। তোমার পড়াশোনা করতে আর কোনো অসুবিধা হবে না। দিশানি নতুন বছরের দিন স্কুলের তরফ থেকে এরকম উপহার পেয়ে খুবই খুশি হয়, কিন্তু পারমিতা দেবী এবং ঈশা মোটেই ব্যাপারটা মেনে নিতে পারে না। সোনিয়া ম্যাডাম, আমি ভালো করেই জানি কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আপনি আমার হয়ে টাকা দিয়েছিলেন, তাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি আপনাকে প্রিন্সিপালের সাথে কথা বলতে শুনেছিলাম। ঠিক আছে, এখন এত বড় বড় কথা বলতে হবে না। যাও, বাড়ি গিয়ে পরিবারের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করো। পারমিতা দেবী দিশানি এবং ঈশাকে নিয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু সে চাইলেও দিশানিকে আর কোনো কথা বলতে পারে না। কারণ বাড়িতে আসার পর দিশানি অহংকার না দেখিয়ে আবার বাড়ির কাজ করতে শুরু করে। দিশানি, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। সত্যি তুই আমাকে ক্ষমা করে দিস, কারণ তুই স্কলারশিপ জিতে যাওয়ার পর নিউ ইয়ারের দিন সার্টিফিকেটটা প্রথম আমার হাতে তুলে দিয়েছিস, তাই আমি খুব খুশি। তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। দিশানি ঠাম্মার ভালোবাসা পেয়ে খুবই খুশি হয়। এভাবে স্কুলের নিউ ইয়ারের অনুষ্ঠান দিশানির জীবনে পরিবর্তন নিয়ে আসে। সারদা দেবী তার 2 বৌমা ফাল্গুনী এবং তিতলির সঙ্গে বাস করত। তার 2 ছেলে বিপ্লব এবং সৌরভ দুজনেই অন্য শহরে থেকে চাকরি করত। সারদা দেবী খুবই সংসারী এবং বুঝদার একটি মহিলা ছিল। সংসারের কোন খাতে ঠিক কত টাকা ব্যয় করতে হবে সে ঠিক ভালো মতো নির্ধারণ করতে পারত। শুধু তাই নয়, সে টাকা পয়সার অপচয় একেবারেই পছন্দ করত না। তার বৌমাদের সে টাকা পয়সা অপচয় না করে সঞ্চয় করার পরামর্শ দিত। সারদা দেবীর এমন স্বভাবে তার ছোট বৌমা তিতলির কোনো আপত্তি না থাকলেও বড় বৌমা ফাল্গুনী তার শাশুড়ি মায়ের এমন আচার আচরণ একেবারেই পছন্দ করত না। বৌমা, এই নাও 500 টাকা নিয়ে যাও। কি কি কিনতে হবে আমি লিস্টে লিখে দিয়েছি। আর হ্যাঁ, লিস্টের নামগুলোর পাশে পাশে আমি দামও লিখে দিয়েছি। তুমি ঠিক মতো হিসাব করে সবকিছু নিয়ে আসবে। বাজার করার পর যা টাকা বাঁচবে তুমি ফেরত নিয়ে এসো, কেমন? হ্যাঁ মা, আপনি চিন্তা করছেন কেন? বাজার করে যা টাকা ফিরবে আমি তো আপনাকে রিটার্ন করে দেব। আর আজ পর্যন্ত এমন হয়েছে যে আমি বাজার থেকে এসে আপনাকে টাকা ফেরত দিইনি? এই বলে ফাল্গুনী বাজারের ব্যাগ ও টাকা নিয়ে বাজার করতে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে সে নিজে নিজে বিড়বিড় করতে থাকে, শয়তান বুড়ি, 1 নম্বরের কঞ্জুস বুড়ি একদম। লিস্ট বানিয়ে তার পাশে দামগুলো লিখে হিসাব করে টাকা দিয়েছে। 500 টাকা থেকে মাত্র 30 টাকা ফিরবে, সেটাও বলছে ফিরিয়ে দিতে। এই জন্য আমার বাবা মাকে আমি বারবার বলেছিলাম যে আমাকে একটা বড়লোক বাড়িতে বিয়ে দাও। এমন একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিল, তার উপর এরকম কৃপণ শাশুড়ি মা কপালে জুটল। আসলে ফাল্গুনী খুবই লোভী প্রকৃতির ছিল। তার ইচ্ছে ছিল কম সময়ের মধ্যে বড়লোক হওয়ার, কিন্তু কথাই আছে না, ভাগ্যে যা লেখা থাকে ঠিক সেটাই হয়। ফাল্গুনীর বিয়ে হয়েছিল মধ্যবিত্ত পরিবারে, তাই ফাল্গুনী তার স্বামী ও পরিবারকে নিয়ে সন্তুষ্ট ছিল না। আসলে ফাল্গুনী তার জীবনটাকে হাসি খুশি এনজয় করতে চাইতো, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়ে উঠত না তার শাশুড়ি মায়ের জন্য। কারণ বাড়ির 2 ছেলে প্রত্যেক মাসে মাসে তাদের মায়ের কাছে টাকা পাঠাতো। সেই টাকা দিয়েই সংসারের সমস্ত খরচ তাদের শাশুড়ি মা বহন করত। কোনো জিনিসের প্রয়োজন পড়লে বাড়ির 2 বৌমাকে তাদের শাশুড়ি মায়ের কাছে টাকা চাইতে হতো। সারদা দেবী যতটা পারত তার বৌমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করত, কিন্তু তবুও ফাল্গুনীর মন ভরত না। এই বুড়ি আমাকেও চেনে না। 5 কেজি আলু লিখেছে, 4 কেজি আলু নিয়ে যাব, আর বলবো যে 5 কেজি আলু। কিছু করার নেই, এত হিসাব নিকাশ করলে কিভাবে হবে? আমার বর বাইরে থেকে টাকা ইনকাম করছে, আমার বরের টাকায় কি আমার কোনো অধিকার নেই? সবসময় শুধু মা আর মা।
ফাল্গুনি এরকমই বিড়বিড় করতে করতে হেঁটে যাচ্ছিল। তখনই তার 3-4টে বন্ধুর সঙ্গে দেখা হয়। কিরে ফাল্গুনি, কি হয়েছে তোর? তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব রেগে আছিস। একা একা গজগজ করতে করতে কোথায় যাচ্ছিস? আর বলিস না, এই একটু বাজার করতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু এত রেগে আছিস কেন? নিজে নিজে বিড়বিড় করতে করতে কাকে গালাগালি দিচ্ছিস? আর বলিস না, এক জল্লাদ কিপ্টে শাশুড়ি মা আমার কপালে জুটেছে। এক এক টাকার হিসাব নেয়। কোনো জিনিসের প্রয়োজন পড়লে ফকিরের মতো হাত পাততে হয় তার কাছে। একটা দামি শাড়ি পছন্দ হলে কিনতে দেবে না, দামি দামি মেকআপের জিনিস কেনার টাকা দেবে না। বিয়ে করে জীবনটা একেবারে শেষ হয়ে গেল। বুঝেছি, বাড়ির মধ্যে বন্দি থাকলে যা হয় আর কি। আমাদেরও তো বিয়ে হয়েছে, আমাদেরও ঘর সংসার আছে। কই, আমাদের জীবনে তো এরকম সমস্যা নেই। আসলে তোকে জীবনটাকে এনজয় করতে হলে বাড়ির বাইরে বেরোতে হবে, তাহলেই তুই হ্যাপি থাকবি। না হলে সারা জীবন এই বাজার করতেই থেকে যাবি আর রান্না বান্না করতেই থেকে যাবি। মানে বাড়ির বাইরে বেরোতে হবে বলতে? বাড়ির বাইরে বেরিয়ে কোথায় যাব আমি? আরে আমাদের সঙ্গে আমাদের দলে যোগদান কর। আমরা প্রত্যেকদিন 3 জনে একসঙ্গে আড্ডা মারি। আমার বাড়িতে এরা প্রত্যেকদিন আসে। আমরা 3 জন দারুণ মজা করি। তুইও কাল থেকে আমার বাড়িতে চলে আসবি। দেখবি সংসারের সমস্ত চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। আচ্ছা তাই? আমি জানি আমার শাশুড়ি মা এতেও আমাকে বাধা দেবে, তবে আমি তোদের সঙ্গে অবশ্যই মজা করব। আমি কালকে বাড়িতে কাউকে কিছু না বলে তোর বাড়িতে যাব। আচ্ছা এবার আসি আমি, দেরি হয়ে গেলে আবার আমার খবর আছে। এই বলে ফাল্গুনি বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরে যায়। পরের দিন দুপুরবেলা। এই তো, এটাই সুযোগ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সবাই ঘুমাবে। আমি যাই, এবার চৈতালিদের বাড়ি থেকে ঘুরে আসি। এই বলে ফাল্গুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেখানে ছোট বৌমা তিতলি চলে আসে। আরে দিদি, এই ভর দুপুরে তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব না যাব সেটাকে আমি তোকে বলে যাব? আমার ব্যাপার, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোকে কৈফিয়ত দেব কেন? আরে না না দিদি, তুমি রাগ করো না। আমি সেরকম ভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি বাড়িতে না থাকলে মা তো তোমাকে দেখতে না পেয়ে আমাকেই জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় গেছো। সেই জন্যই তো আমি তোমাকে কথাটা বললাম। হ্যাঁ ঠিক আছে, মা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি আমার এক বান্ধবীর শরীর খারাপ, তাই আমি তাকে দেখতে গেছি। এই বলে ফাল্গুনি চৈতালিদের বাড়িতে পৌঁছে যায়, যেখানে ফাল্গুনির বন্ধুরা আগে থেকেই বসে আড্ডা দিচ্ছিল। এই তো ফাল্গুনি এসে গেছে, আমরা সবাই তোর জন্যই অপেক্ষা করছিলাম। বস বস, আগে শান্ত হয়ে বস, আর এই নে, এই জুসটা খেয়ে নে। হ্যাঁ, জুস খাওয়া হয়ে গেছে তো। এবার তোর কাছে 10 টাকা 20 টাকা যা আছে লাগিয়ে দে, আর আমাদের কাছ থেকে টাকা জিতে নে। এটা শুনে ফাল্গুনি অবাক হয়ে যায়। মানে এ বাবা, তোরা জুয়া খেলছিস? কি অবস্থা! তোরা জুয়া খেলিস কেন রে? জুয়া খেলা খুবই খারাপ জিনিস, তোরা জানিস না নাকি? জুয়া খেলা খারাপ জিনিস কে বলেছে তোকে? এই জুয়া খেলেই তো আমরা টাকা ইনকাম করি, আর আমরা আমাদের লাইফটাকে এনজয় করি। আমাদের কাছে টাকার কোনো অভাব হয় না। তোর মতো শাশুড়ি মায়ের কাছে কিংবা বরের কাছে হাতও পাততে হয় না। আমরা নিজেদের টাকা নিজেরাই ইনকাম করি। তুই কি চাস না আমাদের মতো তোর লাইফটা আনন্দে কাটাতে? হ্যাঁ চাই, কিন্তু আমার খুব ভয় করছে। জুয়া খেলাটা কি ঠিক হবে? আরে বাবা, কিচ্ছু হবে না। এত ভয় পেলে চলবে কিভাবে? আচ্ছা, সেই যখন এসেই গেছিস, তাহলে আজকের দিনটা খেলে নে, কাল থেকে আর আসতে হবে না। ঠিক আছে, তবে আমার কাছে বেশি টাকা নেই। আমার কাছে এই 1,500 টাকা মতোই আছে। এই টাকা দিয়ে খেলা হয়ে যাবে তো? এই বলে ফাল্গুনি তাদের সঙ্গে জুয়া খেলতে লেগে পড়ে। সে জুয়া খেলায় পরপর 5 বার টাকা জেতে। ফাল্গুনি খুবই খুশি হয় যে তার বন্ধুরা ইচ্ছা করে তার কাছে হেরে যাচ্ছে এবং তাকে জেতার সুযোগ করে দিচ্ছে। আরে বাহ, আমার ভাগ্য তো খুবই ভালো। আমি প্রথমবার জুয়া খেললাম আর তোদের সবাইকে হারিয়েও দিলাম। পরপর 5 বার জিতলাম। 1,500 টাকা এনেছিলাম আর আমি 5,000 টাকা নিয়ে বাড়ি ফিরবো। ওয়াও, এই টাকাটা দিয়ে আমি তো আমার পছন্দের মেকআপ গুলো কিনতে পারবো। দেখলি তো, বললাম না আমাদের সঙ্গে যোগদান করলে তুই অনেক টাকা ইনকাম করতে পারবি। কালকে তাহলে আসছিস তো নাকি? হ্যাঁ অবশ্যই, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কালকে আমি ঠিক সময় মতো চলে আসবো। এভাবেই সেদিন থেকে ফাল্গুনি তার বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। সে প্রত্যেকদিন বাড়িতে কোনো না কোনো বাহানা করে তার বন্ধুদের বাড়িতে চলে যেত। একদিন, এই আমি তো সব টাকা হেরে গেছি, এবার কি হবে? আমার কাছে তো কোনো টাকাই নেই। আমি তো আর জুয়া খেলতে পারবো না।
আরে কে বললো জুয়া খেলতে পারবি না? তোর কাছে টাকা নেই তাতে কি হয়েছে? তোর বাড়িতে তো অনেক টাকা আছে। তোর শাশুড়ি মায়ের টাকা, সোনা গহনা কিছু নেই? বাড়ি থেকে চুরি করে সেগুলো নিয়ে আসবি, আর যখন তুই টাকা জিতে নিবি সেগুলো আবার বাড়িতে ফিরিয়ে দিবি, কি আছে? চৈতালির কথা শুনে ফাল্গুনি খুবই খুশি হয়। পরের দিন দুপুরবেলা। কি জিনিস নিয়ে যাব? দামি কোনো জিনিস নিয়ে যেতে হবে তো। এই রূপার বাক্সটা আর এই রূপার ফুলদানিটা নিয়ে যাব। বেশ ভালোই ভারী ভারী আছে। এটা দিয়ে আজকের খেলা চলে যাবে। কিন্তু কেউ যদি আমাকে ধরে ফেলে? না না, আমাকে কোনো একটা নাটক করতে হবে। এই বলে ফাল্গুনি মনে মনে একটা ফন্দি এঁটে ফেলে। সে তার চুরি করা জিনিসগুলো ব্যাগের মধ্যে ভরে ঘরে রেখে আসে। ফাল্গুনি তার শাশুড়ি মা ও তিতলিকে দেখতে পেয়ে বলে, এ বাবা, বাড়িতে চুরি হয়েছে। এই জন্যই আমি বারবার বলি, ঘর বাড়ি কাজের মেয়ের দায়িত্বে ছেড়ো না, আর দরজাটাও সবসময় খুলে রাখতে বারণ করি। এবার ভালো হয়েছে তো? এখানে একটা রূপার বাক্স ছিল, একটা রূপার বড় ফুলদানি ছিল, কোথায় গেল সেগুলো? সে কি, এতদিনে তো কোনোদিনই আমাদের বাড়িতে চুরি হয়নি, হঠাৎ করে বাড়িতে চুরি হলো। কিন্তু জিনিসগুলো কে চুরি করে নিয়ে গেল বলো তো? আমাদের কাজের মেয়েটা এরকম করবে বলে আমার তো মনে হচ্ছে না। আর আজকে বাড়িতেও তো সেরকম কেউ আসেনি। মা, আপনি বেকার চিন্তা করবেন না। চুরি যেই করুক না কেন, একদিন না একদিন ঠিক ধরা পড়বে। সেদিন থেকে ফাল্গুনি তার বাড়ির দামি দামি জিনিসপত্র চুরি করতে থাকে। তিতলিও তার শাশুড়ি মা কিছুই বুঝতে পারতো না যে কিভাবে তাদের ঘর বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। এরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন, অনেক হয়েছে, রোজ রোজ শুধু বাজি হেরে যাচ্ছি। আজকে আমি অনেক কিছু নিয়ে যাব, আর আজকে আমি বাজি জিতেই বাড়ি ফিরবো। কিন্তু আজকে আমি কি নিয়ে যাব? আমি তো ঘর প্রায় ফাঁকাই করে ফেলেছি। ফাল্গুনি মনে মনে এসবই চিন্তা ভাবনা করছিল যে কোন জিনিসগুলো সে চুরি করবে। তখনই সেখানে তিতলি ও তার শাশুড়ি মা চলে আসে। দিদি, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? না না, আমি আবার কোথায় যাব? আমি বাড়িতেই আছি। মা, কি হয়েছে আপনার? দেখে অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমার শরীর ভীষণ খারাপ। কাল রাত থেকে প্রচন্ড জ্বর। ওষুধ খেয়েও কিছুই হলো না। হ্যাঁ দিদি, তাই জন্যই তো মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তুমি তাহলে বাড়িতে থেকো। সব সময় বাড়িতে চুরি হচ্ছে, কাউকে একজন তো বাড়িতে থাকতেই হবে। আমরা যাই। তাহলে তুমি শাশুড়ি মায়ের টাকা পয়সা আর সোনা গহনার খেয়াল রেখো, কেমন? এই বলে তিতলি তার শাশুড়ি মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরে বা, যেতে যেতে তিতলি আমাকে খুবই ভালো বুদ্ধি দিয়ে গেল। শাশুড়ি মায়ের সোনা গহনার টাকা। হ্যাঁ। এই বলে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের লকার থেকে সমস্ত সোনা গহনা ও টাকা পয়সা চুরি করে জুয়া খেলতে চলে যায়। আমি এই বসলাম, আর আজকে আমি বাজি না জিতে এখান থেকে উঠবই না। কেন রে, আজকে কি অনেক বেশি জিনিস এনেছিস তুই? ফাল্গুনি জুয়া খেলতে ব্যস্ত হয়ে পড়ে। জানালা দিয়ে তিতলি ও তার শাশুড়ি মা তাদেরকে দেখতে থাকে। তারা ফাল্গুনির সামনে আসলে ফাল্গুনি ভয় পেয়ে যায়। এ কি, তোমরা এখানে কি করে? তোমাদের এখানকার ঠিকানা কে দিল? আমি মাকে এখানে এনেছি। মা, তাহলে বুঝলেন তো কে আসল চোর? বাড়ির জিনিস কেন গায়েব হতো? আমার অনেকদিন আগেই তোমার উপর সন্দেহ হয়েছিল, আর আমি তোমাকে ধরার জন্যই আজকের প্ল্যানটা করেছিলাম। সারদা খুব রেগে গিয়ে ফাল্গুনির গালে একটা চড় মারে। ছি, তুমি এতটা নির্লজ্জ আমি জানতাম না। আমি এখনই আমার ছেলেকে ফোন করে সব বলে দেব। মা, এমন করবেন না মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার বন্ধুদের চক্করে পড়ে বিগড়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমি নিজেকে শুধরে নেব। আমাকে একটা সুযোগ দিন। ছোট, তুই বল না মাকে। মা, ক্ষমা করে দিন এবার দিদিকে। দিদি তো নিজের ভুল বুঝতে পেরেছে, আর ভুল তো সবাই করে। তিতলির কথায় তার শাশুড়ি মা ফাল্গুনিকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে ফাল্গুনি টাকা পয়সা লোভ লালসা ত্যাগ করে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।